আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। তুমি কি নাথ দাঁড়িয়ে আছো আমার যাবার পথে? মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি। আমার আর হবে না দেরি। আমার কাজ হয়েছে সারা, এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যা তারা। দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে, তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে। আমার ললাট ঘেরি, আমার আর হবে না দেরি। গীতালির এই কবিতাটি শুনলেন, রবীন্দ্রনাথের কবিতা। আর এই দিয়েই শুরু হলো আজকে শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে শনিবার 13ই চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পর থেকে। ইংরেজির 27 মার্চ 2021। তিথি ফাল্গুন শুক্লপক্ষ ত্রয়োদশী, পরে চতুর্দশী হবে রাত্রি 3:27 থেকে। নক্ষত্র পূর্ব ফল্গুনী। সূর্যোদয়ের সময় ভোর 5:38 হয়ে 3 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:46 হয়ে 21 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 1:20 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আজ চতুর্থ শিখ গুরু অঙ্গদের জীবনাবসানের দিন। 1552 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। 1845 খ্রিস্টাব্দে এক্স রে যন্ত্রের উদ্ভাবক, বিশ্ববিখ্যাত জার্মান বিজ্ঞানী ভিলহেম কনরাড রন্টজেন জন্মগ্রহণ করেন। আজকের দিনটিতেই সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য প্রয়াত হন 1966 খ্রিস্টাব্দে। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদার প্রয়াত হন 1973 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, যার মানে হলো শরণাগত। তাহলেই শরণাগত দপ্তরে সেই চিঠি এসে পৌঁছবে। আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এখন একটু গান শুনে নি। গানের পর আজকের দিনটার যে বিশেষত্ব তাই নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, আর বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। 92.7 বিগ এফএম-এ সৌমিত্র বসু উপস্থাপিত করছে শরণাগত, জীবনের সহজ পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। আজ ওয়ার্ল্ড থিয়েটার ডে, বিশ্ব নাট্য দিবস। নাট্য, থিয়েটার মানুষের সভ্যতার একটা খুব বড় অভিজ্ঞান, খুব বড় পরিচয়। সেই কত বছর আগে, কত হাজার বছর আগে মানুষ সে নিজে না সেইটা হবার চেষ্টা করেছিল অন্যকে দেখাবার জন্যে। যে জন্তুকে শিকার করবে সেই জন্তুর ছদ্মবেশ ধরে সেই শিকারের যে ছবিটা, সেই ছবিটা তার বন্ধুদের দেখাতে, হয়তো তার গুহার মধ্যে যারা বাস করত তাদের দেখাতে হয়তো। সেই থেকে থিয়েটারের উদ্ভব। যুগে যুগে কালে কালে সংঘবদ্ধ হয়ে নিজেদের ভাবনা চিন্তার কথা মানুষ প্রকাশ করেছে এই থিয়েটারের মধ্যে দিয়ে। যা কিছুর মধ্যে দিয়ে মানুষ নিজেকে প্রকাশ করে, নিজেদের প্রকাশ করে, তাই তার সভ্যতার চিহ্ন। সেই অন্যতম চিহ্নের নামে আজকের দিনটি ওয়ার্ল্ড থিয়েটার ডে, বিশ্ব নাট্য দিবস। আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমেই আছে পুরাণ চিরন্তন। সেখানে
বেতাল পঞ্চবিংশতির গল্প বলছি আমরা বলছি গুণাকর বলে সেই ছেলেটির গল্প, যে জুয়া খেলায় সর্বস্ব হারিয়ে বাড়ি থেকে তাকে চলে যেতে হয়েছিল এবং সেখানে যেতে যেতে সে একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়ে তারপরে কি হলো না হলো তাই নিয়ে কথা বলবো আমরা। তারপরে প্রণমিতমারেতে স্বামী বিবেকানন্দ এবং হরিপদ মিত্র তাদের দুজনের সম্পর্কের সূত্র ধরে কিছু কথা হচ্ছিল, টুকটাক গল্প, স্বামীজির উপদেশ, এই সমস্ত কথাবার্তা বলছিলাম আমি। তারপরে তো হেমহাজীবনে ওই যেমনটা হয়, গতদিনে যার গল্প বলেছিলাম তার নামটা আপনাদের বলবো, আর আজকে আবার নতুন একজনের কথা বলবো, এবং তারপর চিঠিপত্রের উত্তর, শেষে বাইরে দূরেতে নেপালের পশুপতিনাথের মন্দিরে আছি এখন আমরা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন তাহলে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গানের পর ফিরে আসছে আবার আপনাদের সৌমিত্র বসু। বেতাল পঞ্চবিংশতির গল্প, নতুন একটি গল্প শুরু করেছিলাম, সেই যে গুণাকর বলে ছেলেটির গল্প, জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। না, তার কপালটা শুধু ভাবুন, জুয়া খেলায় সর্বস্ব খুইয়ে চুরি করতে শুরু করলো, বাবা তাড়িয়ে দিল, চলতে চলতে শ্মশানে এসে উপস্থিত। সেখানে এক সন্ন্যাসী তাকে খেতে দিল, কিন্তু যাতে খেতে দিল সেই পাত্রটি ছিল একটি মড়ার মাথার খুলি। যা খিদে পেয়েছিল গুণাকরে সেসব তো পলকের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। সে ঘাড় মাথা নেড়ে বলল, না 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 না, সে খাবে না। সাধু তখন যোগে বসে বিড়বিড় করে কি একটা বললেন। ওমা, কোথা থেকে কে জানে এক অপরূপ সুন্দরী কন্যা সেইখানে এসে উপস্থিত হলো। হাত জোড় করে সে সেই সাধুকে বলল, দাসী উপস্থিত, আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? তো সেই সন্ন্যাসী বললেন, এই ছেলেটি ব্রাহ্মণ, এ খুব ক্ষুধার্ত, তুমি এর উপযুক্ত অতিথি সৎকার করো। যথাজ্ঞা বলে তো সেই যক্ষকন্যা হাতের একটা ভঙ্গি করল। পলকের মধ্যে কোথায় গেল সেই শ্মশান, কোথায় চিতা জ্বলছে, কোথায় হাড়গোড় মাথার খুলি পড়ে আছে, কিচ্ছু না। চোখের সামনে একটা বিশাল প্রাসাদ। বাপরে বাপ, এ কি ময়দানবের তৈরি নাকি? যক্ষকন্যা ভারী মিষ্টি গলায় বলল, আসুন আসুন দেব। গুণাকর তো তার সঙ্গে সঙ্গে সেই প্রাসাদের ভেতরে ঢুকলো। যা দেখে তাতেই তার চোখ টেরা হয়ে যায়। তারপরে গন্ধ পেতে শুরু করলো, সে নানান রকম সব দারুণ দারুণ খাবারের গন্ধ। গিয়ে পৌঁছল একটা বড় ঘরে, তাতে থরে থরে সাজানো রয়েছে সব খাবার, মানে মানে যা যা খাবার কল্পনায় আসতে পারে সমস্ত। ব্রাহ্মণের ছেলে জুয়ায় সর্বস্ব ওড়াবার পরে তো খাওয়া দাওয়াও ভালো করে জুটত না। সেই রকম একটা রাজকীয় খাবার দাবারের জায়গায় মানে গুণাকর যত পারলো তত খেলো। খাওয়া হয়ে গেলে দেখলো সামনে দাঁড়িয়ে আছে সেই যক্ষকন্যা। এর মধ্যে কখন যেন সে পোশাক পাল্টে ফেলেছে। বলল, আসুন আমার সঙ্গে আসুন। তাকে নিয়ে গেল একটা শোবার ঘরে। সেখানকার বর্ণনার কি করবো, আমার ভাষার পুঁজি তো বেশি নয়, এত সব অসামান্য সুন্দরের বিবরণ ক্রমাগত দিয়ে যাওয়ার মতন ভাষার জোর আমার অন্তত নেই, সোজা কথা। বিছানায় শয়ন মাত্র গুণাকর ঘুমিয়ে পড়ল। এক ঘুমে ভোর। কিন্তু কেমন ভোর! সকাল হয়েছে, চোখে আলো লাগতে গুণাকর চোখ মেলল। সে একটা গাছের তলায় মাটির উপরে শুয়ে আছে। রাজপ্রাসাদ, যক্ষকন্যা সব মিলিয়ে গেছে। একটু দূরে গাছের তলায় বসে সেই সন্ন্যাসী তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। গুণাকরকে দেখে বললেন, ঘুম ভাঙল? গুণাকর বলল, প্রভু এ কি হলো? যা দেখলাম তাকে মিথ্যা। যা সবকিছু আপনি আমাকে দিয়েছিলেন সেসব কোথায় গেল? কোথায় গেল বলুন তো?
আজকে তো শনিবার, কালকে হবে না, পরশু আপনাদের জানাবো পুরাণ চিরন্তনে কোথায় গেল, কি হলো, তারপরে কি হলো, এই সমস্ত কিছু গল্পের বাকি অংশ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে পুরাণ চিরন্তন এখানেই ইতি। এরপর প্রণমী তোমারে নাই বসু। ওই যেটা বলছিলাম আপনাদের, যে অফিসে ওপরওয়ালার কথায় হরিপদবাবু রেগে গেছেন, তাই নিয়ে স্বামীজির উপদেশের কথা বলছিলাম। দুটো উপদেশ বলেছি, মনে করিয়ে দিই, খুব জরুরি উপদেশ কিন্তু। একটা হলো তোমার চাকরি করার উদ্দেশ্যটা কি, সেটা হলো মাইনেটা পাওয়া। হ্যাঁ, বাকি কোনো কিছু নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আর দুই, যদি মনে করো যে না, মাইনের চেয়েও এইসব বকুনি শুনে যে খারাপ লাগা, তার দাম আমার কাছে অনেক বেশি, তাহলে মাইনের প্রত্যাশা করো না, চাকরি ছেড়ে দাও। হাহুতাশ করো কেন? আর এই সূত্রে স্বামী বিবেকানন্দ আর কি বলছেন জানবার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাকে, একটু গান শুনতে হবে, তারপরে আবার সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু মানে আমি সত্যি বলছি, পড়বার পরে আমি তো থ হয়ে গিয়েছিলাম। এর মোদ্দা মানে হলো, নিজের মনে তর্জন গর্জন করে শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই বাবা। যেটা করবার সেটা করে ফেলো, এই নিয়ে ঘ্যান ঘ্যান করো না। হয় মেনে নাও, আর যদি না মানো তাহলে যা করবার করো। এর ভেতর দিয়ে আর একটা কথা হয়তো বেরিয়ে আসে, জীবনের যা কিছু দান, যা কিছু আসবে তোমার সামনে, তাকে প্রসন্ন চিত্তে সহজ মনে গ্রহণ করো। তুমি যদি বেঁচে থাকতে চাও, ভালোভাবে বেঁচে থাকতে চাও, মনে অসন্তোষ নিয়ে কি বেঁচে থাকা যায়? এই কথাটা আজকের সদা অতৃপ্ত অথচ বিদ্রোহ করতে না পারা মানুষ, তাদের প্রত্যেককে শোনানো উচিত। আর একটা কথা বলেছিলেন স্বামীজি, সেটাও খুব গুরুত্বপূর্ণ কথা, জানেন। এই যে ওপরওয়ালা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে বলে তুমি মনে করছো, তুমি কখনো তাদের সঙ্গে আলাদা করে ভালো ব্যবহার করেছো কি? মানে আমি যা বুঝেছি স্বামীজির কথা, সে বোঝায় ভুল থাকতে পারে। আসল কথাটা তো হচ্ছে সম্পর্ক তৈরি করা। তুমি যদি অন্যের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারো, তোমার ব্যবহার দিয়ে, তোমার ভদ্রতা দিয়ে, তোমার আন্তরিকতা দিয়ে, তাহলে তিনিও তোমার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবেন। স্বামীজির নিজের ভাষায়, আপ ভালা তো জগৎ ভালা। আজ কিরকম লাগছে এইসব উপদেশ? খুব বাস্তব উপদেশ না? একেবারে সংসারী কোন অভিজ্ঞ মানুষের কথা বলে মনে হয় তো। আসলে স্বামী বিবেকানন্দ মানুষটি তো সংসার ব্যাপারটা কি সেটা খুব কাছ থেকে, যাকে বলে হাড়ে হাড়ে দেখেছেন। অভাব কাকে বলে দেখেছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন, সেসব গল্প তো করেছি আপনাদের। ফলে তার উপদেশে ওই বায়বীয় ব্যাপার স্যাপার থাকার তো কোনো কথা নয়। এবারে এই সূত্র ধরে আমি আপনাদের একটা প্রশ্ন করি, ভালো আর খারাপ এই দুটো কথা তো আমরা এন্তার ব্যবহার করি, কিন্তু ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে তা কি আমরা জানি? সত্যি সত্যি কাকে বলে? স্বামীজি কি ভাবেন? হরিপদ মিত্র প্রশ্ন করেছিলেন, তা স্বামীজি বললেন, লক্ষ্যে পৌঁছবার পথে যা সহায়ক তাই ভালো, আর যা বাধা তৈরি করে তাকেই আমরা খারাপ বলে মনে করি। কিন্তু যত উপরে উঠবে তত এই ভালো খারাপের তফাৎগুলো মিলিয়ে যেতে থাকবে। যেমন ধরো, চাঁদে পাহাড় আছে, খাদ আছে, উঁচু আছে, নিচু আছে, কিন্তু পৃথিবী থেকে সবটাই তো সমান বলে মনে হয়। কেন? দূরে আছো বলে। তেমনি উঁচু জায়গা থেকে, দূর থেকে জীবনকে দেখলে এই খারাপ ভালোর ফারাকটা করাই যাবে না। কি চমৎকার কথা না? নিজেকে সংসারের থেকে এই খারাপ ভালো, এই এই যে
সংসারের নানান ওঠা পড়া ইত্যাদি ইত্যাদি এসবের থেকে দূরে নিয়ে যেতে পারলে সবটাই সমান হয়ে যাবে। তো একটা ব্যাপারে কিন্তু তার গভীর অনুভূতি ছিল, মানুষের দুঃখ তিনি একেবারে সহ্য করতে পারতেন না। সত্যি দেশকে এতখানি ভালোবাসা, দেশের মানুষকে এতখানি ভালোবাসা, এই একেবারে আশ্চর্য। কিন্তু আজকের মতো তাহলে প্রণবী তোমার এখানে শেষ করি। আবার সোমবার জীবন 92.7 বিগ এফএম শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি। গতদিন হে মহাজীবনে যে মানুষটির কথা বলেছিলাম তার নাম, মানে সেই ছোট্ট ছেলেটির নাম মনে পড়ছে। শিব ঠাকুরের সামনে রাত্রি জাগছে, শিবরাত্রির দিন। হঠাৎ দেখে একটা নেংটি ইঁদুর নৈবেদ্যর ওই যে থালা, সেখান থেকে খাবার খেয়ে পালিয়ে গেল। এইখান থেকে তার সংশয়ের শুরু। না, পরবর্তীকালে তিনি নাস্তিক হননি, কিন্তু হিন্দু ধর্মকে একটা যুক্তির ভিতের উপর দাঁড় করাবার চেষ্টা করেছিলেন। তার আসল নাম যাই হোক, আমরা সবাই তাকে চিনি দয়ানন্দ সরস্বতী নামে। দয়ানন্দ সরস্বতী। গানের পর নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। তাহলে শুরু করি। আচ্ছা, সত্যজিৎ রায়ের ছবি অপুর সংসার মনে আছে তো? সবাই সে ছবি দেখেছেন। হ্যাঁ, চাকরি খুঁজছে অপু, একটা ছোট্ট কারখানায় গেছে। তো যার সামনে দাঁড়িয়ে চাকরি চাইছে তিনি বললেন যে লেবেলিং এর কাজ খালি আছে, করবে? অপু রাজি। ভদ্রলোক অপু রাজি হওয়ার পর তার দিকে তাকালেন, তাকে একটা ঘাড় নেড়ে নাম বললেন, তোমার দ্বারা হবে না। এটা বললেন, সেটা একটা অপূর্ব, মানে সে ভোলা যায় না আর কি। তো যাই হোক, অপুকে দেখানো হলো সেই কাজ। কাজটা কি? বসে বসে শিশিতে লেবেল মারা। অপু ভয় পেয়ে পালিয়ে এলো। আমাদের আজকের যিনি মহাজীবন, তিনি কিন্তু পালাতে পারেননি। 12 বছর বয়সে একটা মাটির তলার স্যাঁতস্যাঁতে ঘরে সারাদিন ধরে বোতলে লেবেল লাগানোর কাজ করতে হয়েছে তাকে। সারাদিন ধরে মাটির তলার ঘরে। সারাদিনের সেই খাটনির পর হাতে পেতেন 1 শিলিং। তাই সই। কি করবে? অভাব, অভাব, সংসারে অভাব, সংসার চলছে না। না, বাবা মানুষটি খারাপ কিছু ছিলেন না, কিন্তু ওই খুব সামান্য রোজগার করতেন। আর 8টা ভাই বোন, একেবারে জেরবার হয়ে যেতেন মানুষটা। নানান জায়গা থেকে ধার ধর করতে হতো। তার আবার একটা বাবু আনা ছিল। ওই যেটুকু রোজগার হতো তাই দিয়ে দুবেলার খাওয়া জোটে না, কিন্তু তার মধ্যেই পয়সা জমিয়ে জমিয়ে বই কিনতেন, বই পড়তেন, আর খুব যত্ন করে আলমারিতে রেখে দিতেন, একবারে দামি রত্নের মতো। কাউকে আলমারিতে হাত দিতে দিতেন না। কিন্তু সে তো বাবা যখন বাড়ি থাকেন তখন, বাবা চলে যেতেই এই ছেলেটি আলমারি খুলে বই বের করে পড়তে বসে যেত। এমনি করে কত বই যে পড়া হয়ে গিয়েছিল। ওই বাবার আলমারি থেকেই বার করে সেই ছোট্ট ছেলে পড়তে শুরু করে দিল রবিনসন ক্রুসোর গল্প। ব্যাস, ম্যাজিক। পলকের মধ্যে এই দারিদ্র্যে ভরা ঘর সংসার সব মিলিয়ে গেল। ছেলেটা হারিয়ে গেল সেই রবিনসন ক্রুসোর আশ্চর্য পৃথিবীতে। কিন্তু চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। একদিন বাবার কাছে ধরা পড়ে গেল। শাস্তি, ছেলের জন্য বইয়ের আলমারি হাট করে খুলে দিলেন বাবা। পড় বেটা পড়, পেট ভরে পড়। তা তো হলো, কিন্তু সংসার তো আর চলে না। ওই যে ধার করে করে কোনো মতে চালানো হচ্ছে, সে ধারটা শোধ হয় না।
পাওনাদাররা নালিশ করলো, জেল হয়ে গেল বাবার। তখনকার দিনে নিয়ম ছিল যে পরিবারের কর্তা যদি জেলে যান তাহলে পরিবারে অন্য যারা আছে তারাও জেলে থাকতে পারে। তো সেরকম করে জেলে থাকতো সে ছেলে তার পরিবারের অন্য সকলের সঙ্গে, সেটাও একটা অভিজ্ঞতা। যাই হোক, জেল থেকে বাবা ছাড়া পেলেন, কিছু সম্পত্তি হাতে এসে গেল হঠাৎ করে, সামান্য কিছু। ছেলেটাকে আর চাকরি করতে হলো না, আবার সে স্কুলে ভর্তি হলো। কিন্তু ওই সংসার আবার বড় হাঁ মুখ বার করে রইল। কিছুদিন পরে আবার পড়াশোনাকে গুড বাই জানিয়ে একটা সলিসিটর ফার্মে বেয়ারার কাজ নিতে হলো তাকে। আর ভালো ছেলে, লেখাপড়া জানে, বেয়ারা থেকে কেরানি হয়ে গেল। এই যে সব অভিজ্ঞতা, যা কিছু দেখেছেন বুকের মধ্যে সেসব তো জমা হয়ে আছে। কত ছোট ছোট ঘটনা, কত সব মানুষ, তারা এমনিতে এলেবেলে মানুষ, তাদের দিকে সমাজ সংসার আপনি আমি কেউ ফিরেও তাকাই না। রোজ অফিস থেকে ফিরে ছোট ছোট গল্প লিখে ছেলেটা, যে জীবন সে দেখেছে, জেনেছে, দেখছে, জানছে, কাছ থেকে যার তাপ পেয়েছে, পাচ্ছে, সেই জীবনের নানান কথা লিখে রেখে দেয়। পরবর্তীকালে খুব বড় মাপের একজন সাহিত্যিক হয়েছিল সে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন। ওই অন্ধকার অভিজ্ঞতার জগৎ উঠে এসেছিল সেই সব লেখায়। কে তিনি? সোমবার, আজকের মতো তাহলে হে মহাজীবন শেষ। এরপর চিঠিপত্রের উত্তর। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন পড়ব আপনাদের চিঠি। প্রিয় দাদা, আজ আমাদের পরিবারে দুজনের চিঠি খুব ভালো লাগলো। এইভাবে আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আমরা খুব মিস করছি। আপনার সময় অভাবে আমাদের সঙ্গে ভিডিওতে আসা হচ্ছে না। আপনার সঙ্গে আমরা সব সময় আছি, মাঝে মাঝে ভিডিও পাঠালে খুব খুশি হব। প্রণামান্তে, মঞ্জু গাঙ্গুলি। আসলে এটা যারা ততটা জানেন না তাদের জন্য বলি যে আমি রোজ সকালবেলা সকাল 9টার সময় একটা লাইভে, এই যে ফেসবুকের পাতাটি শরণাগত সৌমিত্র, সেখানে উপস্থিত হতাম। হঠাৎ করে কিছু কাজ পড়ে যাওয়ার ফলে সেইটা আর করা হচ্ছে না, বেশ কিছুদিন করা হচ্ছে না। কিন্তু সেই কাজের জায়গাটা সরে গেছে, এবার করা যাবে। কিন্তু একটাই সমস্যা দেখা দিয়েছে, সেইটা নিয়েই চিন্তিত। সেটা হচ্ছে যে সকাল 9টাটা এখন একটু মুশকিল। আমার পক্ষে মুশকিল নয়, কিন্তু আপনাদের পক্ষে মুশকিল। তার কারণ সকাল 9টার সময় অফিসের তাড়া ইত্যাদি ইত্যাদি থাকে। যতদিন লকডাউন ছিল ততদিন পর্যন্ত সকাল 9টা খুব ভালো সময় ছিল। এখন আর ভালো সময় বলা যাচ্ছে না। তার বদলে কোন সময়টা করব, রাত্রির দিকটা কোন সময় করা যায় কিনা, দুপুরবেলা তো করা যাবে না, সন্ধ্যের পর, সেইটা ভাবতে হচ্ছে, এই আর কি। পরের যে চিঠিটা সেটাও শরণাগত অন্তরের বীণার তার ছিঁড়ে গেলে মনে হয় গানও কি হারিয়ে গেল। তাই বলি সৌমিত্র, আপনি বীণা বাজিয়ে যেতেই থাকুন, সুরের মূর্ছনায় গানও চলতেই থাক। শুভ্রা সরকার, ভট্টাচার্য, কোরা, চণ্ডীগড়, মধ্যমগ্রাম। শুভ্রা দেবী, খুব সুন্দর চিঠি। এবং আপনি যে আমার অনুষ্ঠান ভালো লাগে এবং সেই ভালো লাগাটা ভারী চমৎকার উপমা দিয়ে ব্যবহার করেছেন। বিনা বাজানোটা একটু বড় বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু না, অনুষ্ঠান তো বন্ধ হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কিছু নেই। আমি চেষ্টা করছি যে ফেসবুকে ফিরে আসা, দেখি এই এপ্রিল মাস থেকে ব্যাপারটা শুরু করা যায় কিনা। 1 এপ্রিল বলে ভাববেন না, কিন্তু সত্যি সত্যি এপ্রিল মাস থেকে হয়তো আমি আবার লাইভে চলে আসব। কোন সময় আসব সেটা না হয় বলে দেবো আপনাদের। রাত্রির দিকে, রাত্রি 9টার পর কোন একটা সময়
হ্যাঁ, 9:30 থেকে 10টা হতে পারে, এরকম কোন একটা সময়। সেটা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, ভাবছি বা আলোচনা করছি, দেখা যাক। তাহলে চিঠিপত্রের উত্তর এই পর্যন্ত। চিঠি দেবেন, আপনাদের কথা শোনাবেন, রবিবারের যে শরণাগত তার বাণী পাঠাবেন, এবং এই সমস্ত আবদার জানিয়ে আজকের মতো চিঠিপত্রের আসর শেষ করলাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আমরা এসে দাঁড়িয়েছি নেপালের পশুপতিনাথ মন্দিরের চত্বরের মধ্যে। 518 জন দেবদেবীর মন্দির পাশে রেখে এসে দাঁড়িয়েছি একদম আলাদা রকম করে তৈরি করা পশুপতিনাথের মন্দিরের সামনে, যাকে নেপালি স্থাপত্য বলি। ওই ধরনের স্থাপত্যে তৈরি এই মন্দির। তার মূর্তি, তার অলঙ্করণ সবটাই খুব আলাদা। সে কথা গতদিন বলেছিলাম, আজ একবার মনে করিয়ে দিলাম, দিয়ে এইবারে এই নেপালি স্থাপত্য বলছি যেটাকে, তার ঠিক নাম কি হবে আমি খুব ভালো করে জানি না, তার কথা বলবো আপনাদের, বলবো এই মন্দিরের কথা, এই মন্দিরের পুরোহিতদের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এই যে নেপালি স্থাপত্য, তার কতগুলো বৈশিষ্ট্য আছে, তো মানে এসব নিয়ে কথা বলবার যোগ্যতা আপনাদের এই সৌমিত্র বসুর নেই, তবু একটা দুটো কথা যা মনে হচ্ছে সেটা বলে ফেলি। দেখবেন এর মধ্যে একটা যাকে বলে কিউবিক ধরন আছে, মানে চার চৌকো নানান রকমের সব আকার আছে, যা 6টা মুখ, হ্যাঁ, চারপাশে 4টে, মাথার উপর একটা, নিচের দিকে একটা। আর যেটা বলবার, এই ধরনের স্থাপত্য এসব মুখ্যত তৈরি হয় কাঠ দিয়ে। তো এই কাঠকে কত রকমের চেহারা দেওয়া যায়, এটাকে বেঁকিয়ে চুরিয়ে কত রকম সব অলঙ্করণ তৈরি করা যায়, আর সেসবকে কত রকম রঙে রঙিন করে তোলা যায়। তাই এই প্যাগোডা ধরনের স্থাপত্যগুলো দেখলে এবার মাথা খারাপ হয়ে যায়। আপনারা তো জানেন যে এই ধরনের 2টি স্তরের ছাদ থাকে না, একটা ছাদ, তার উপরে আর একটা ছাদ। সেই ছাদ এখানে তৈরি করা হয়েছে তামা দিয়ে, আর তার সারা গা সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। একটা 4 চৌকো ভিতের ওপর মন্দিরটা দাঁড়িয়ে আছে। এই যে চৌকো জমি, এই চৌকো জমির থেকে একেবারে চূড়া পর্যন্ত এই মন্দিরের উচ্চতা হলো 23 মিটার 7 সেন্টিমিটার। মন্দিরে ঢোকবার দরজা 4টে, সব কটা দরজা রূপো দিয়ে মুড়ে দেওয়া আছে। গর্ভগৃহ আছে 2টো, একটা গর্ভগৃহে দেবতা অধিষ্ঠান করছেন, অন্যটা খানিকটা ওই পাশের বারান্দার মতন। এই হলো মন্দির দর্শন হলো। এইবার তাহলে বাবাকে দর্শন করার পালা। মূল যে লিঙ্গ সেটি পাথরের তৈরি, কিন্তু যে গর্ভগৃহে সেটি রাখা আছে সেখানে যাওয়া একটা অভিজ্ঞতা। ওই রকম অসামান্য একটা মন্দিরের ভেতরের পথ দিয়ে আপনি গিয়ে পৌঁছলেন বাবা পশুপতিনাথের সামনে। কালো পাথরের লিঙ্গ, লিঙ্গের নিচে যে যোনি অংশটি, যার উপরে লিঙ্গটি দাঁড়িয়ে আছে, তা তৈরি হলো রূপো দিয়ে। ঘিরে আছে রূপোর তৈরি সাপ। লিঙ্গটি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4 দিকে মুখ করে আছে, তার সঙ্গে তো ওপরের দিকে আছে এই যে পঞ্চমুখ, শিবের পঞ্চমুখ। সেই ভারতচন্দ্রের লেখায় পড়েছিলাম না, কুকথায় পঞ্চমুখ, তার একটা মানে হচ্ছে খারাপ কথায় এবারে পঞ্চমুখ, 5টা মুখ দিয়ে খারাপ কথা বলে, আর একটা সুন্দর কথা, কোকিলের যে কু, সেই কুকথায় পঞ্চমুখ। তো এই পঞ্চমুখের একটা তাৎপর্য আছে। এই 5 মুখের 5টি নাম। সদ্যজাত, একে বরুণও বলা হয়, বামদেব যাকে বলা হয় অর্ধনারীশ্বর, তৎপুরুষ, অঘোর এবং ঈশান। এই 5টা মুখ এরা আসলে পৃথিবীর 5টা মূল উপাদানের প্রতিনিধিত্ব করছে। সেই 5টা উপাদান হলো মাটি, জল, বাতাস, আলো, মহাজাগতিক শক্তি।
অন্য হিন্দু মন্দিরের থেকে এখানকার লিঙ্গের একটা বড় তফাৎ হলো এই লিঙ্গ সোনালী বস্ত্র পরিধান করে থাকেন। তবে একটা কথা বলে রাখি,